আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের ইতিহাস তো বটেই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে শুরু করে আমাদের এশিয়া সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে কখনো এতটা ঝুঁকিপূর্ণ, এতটা স্পর্শকাতর ঘটনা ঘটেনি যেটি এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে। আপনারা জানেন যে আয়নাঘর সেনাবাহিনীর ডিজিএফআই পরিচালিত একটি নির্মম কারাগার। সেই কারাগারে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস সমাজের বিভিন্ন স্তরের লোকদেরকে ধরে নিয়ে বন্দি করে রাখা হতো। অমানুষিক নির্যাতন চালানো হতো। কত মানুষ যে সেখানে মরেছে, কত মানুষ যে শেষ হয়ে গেছে, আর কত মানুষকে ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে তাদেরকে বলা হয়েছে যে তোমরা এই কথা বলবা না, তারা চুপচাপ থেকেছে। এবং কত মানুষ যে সুস্থতা থেকে অসুস্থ হয়ে পড়েছে তার কোনো ইয়াত্তা নেই। এটা সত্য। তো যে কাজটি ডিজিএফআই করেছে আয়নাঘরের মাধ্যমে, ঠিক এই একই আদলে আয়নাঘর র্যাবেরও ছিল। আবার ডিবি অফিসে গিয়ে ডিবির বিভিন্ন সেফ হোমে বছরের পর বছর আটকে রেখে তারপর আওয়ামী লীগের যে সকল আওয়ামী লীগ নামধারী আওয়ামী পুলিশ, তারা যেভাবে জঙ্গি নাটক সাজাতো, ধরুন সেই সাতকানিয়া থেকে, লোহাগড়া থেকে কিংবা নোয়াখালী থেকে 5 বছর আগে, 3 বছর আগে একজন মাদ্রাসার ছাত্রকে ধরে রেখেছে, তো তাকে বন্দি করে রেখেছে। এরপর 5 বছর পরে দেখা গেল যে কলাবাগানের বা হাটহাজারীর কিংবা চট্টগ্রাম শহরের কোনো একটা মাদ্রাসাতে তারা বোমা ফাটালো, পুলিশি বোমা ফাটালো। তারপর একটা জঙ্গি নাটক করে ওই যে 5 বছর আগে যাকে ধরা হলো তার দাড়িমোষ সহ তাকে জঙ্গি সাজিয়ে বলা হলো এই কাজ করেছে। তাদেরকে ইচ্ছামতো জেলে পাঠানো হলো অথবা তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হলো। এই ধরনের ঘটনা অহরহ, নির্মম এই ঘটনাগুলো ঘটেছে। আমরা বিক্ষুব্ধ ছিলাম এবং আমরা অভিশাপ দিচ্ছিলাম এই সকল কর্ম যারা করে আল্লাহ তাদের উপর গজব নাজিল করুক। কিন্তু এগুলো যে বাস্তবে হওয়া সম্ভব নয় এটাও আমরা বুঝতাম। এর কারণ হলো সারা দুনিয়াতে সিক্রেট সার্ভিস, তাদের অনেকগুলো দায় মুক্তি থাকে। আমেরিকার মতো জায়গাতে তাদের সিক্রেট সার্ভিস যদি 1000 লোককে গুলি করে মেরে ফেলে কোনো একটা প্রয়োজনে, এর জন্য তাদের কোথাও জবাবদিহি করতে হয় না। আর বাংলাদেশ আর পাকিস্তানের মতো রাষ্ট্র, যেখানে মূলত সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ, বলা হয়ে থাকে সারা দুনিয়ার সকল রাষ্ট্রের একটি করে সেনাবাহিনী আছে, আর পাকিস্তানের যে সেনাবাহিনী তাদের একটি দেশ আছে, একটা রাষ্ট্র আছে। তো বোঝার চেষ্টা করুন যে পাকিস্তান সেনাবাহিনীকে বলা হয় পাকিস্তান রাষ্ট্রের জনক, অধিকর্তা, মালিক। তো পাকিস্তান আর্মির যে ট্রেনিং, তাদের যে মন এবং মানসিকতা, তাদের যে ধ্যান ধারণা, ওটাই কিন্তু ইনহেরিট করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ফলে আমাদের রাজনীতিতে সেই শুরু থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর কর্তৃত্ব ক্রমান্বয়ে বেড়েছে, মানে কখনো কমেনি। এখন ক্ষেত্র বিশেষে তাদের অবনতি হয়েছে, প্রফেশনাল মান কমে গেছে, অনেকের ভুঁড়ি হয়েছে, অনেকে দুর্নীতিবাজ হয়েছে, এটা ভিন্ন একটা বিষয়। এটা আমাদের দেশের যে সার্বিক অধঃপতন, রাজনীতিবিদদের, ব্যবসায়ীদের, সমাজের অন্যান্য পেশাজীবীদের যে অধঃপতন, সেই অধঃপতনের সঙ্গে তুলনা করা যেতে পারে। কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটা হলো সিস্টেমেটিক্যালি, ধারাবাহিকভাবে সেনাবাহিনীর যে আধিপত্য এবং সেনাবাহিনীর যে গুরুত্ব, আকার, আকৃতি এবং এটার যে দাপট, এটা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন বেশি এবং বাড়ছে। তো সেক্ষেত্রে সেনাবাহিনীর একজন সিপাহীকে, সেনাপ্রধান তো দূরের কথা, সিপাহীকে সমাজের সবচেয়ে প্রভাবশালী মানুষ একটা বাজে কথা বলবে, তার সঙ্গে শক্তি দেখাবে, এরকম দুঃসাহস বাংলাদেশে কখনো কোনো মানুষের ছিল না। সবার মধ্যে একটা ভয় হলো যে আমরা ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকতে পারি বা না পারি, ক্যান্টনমেন্টের যে কোনো মানুষ বাইরে আসতে পারবে এবং বাইরে এসে যদি কোনো সেনা কর্মকর্তার গাড়ি আমার গাড়িকে আঘাত হানে, আমি কোনো কথাবার্তা বলতে পারবো না, আমাকে ধরে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে। এবং ওখান থেকে একবার ধরে নিয়ে গেলে ক্যান্টনমেন্ট থেকে বের করার মতো কোনো শক্তি মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী কারোরই নেই এবং তারা বিচারের ঊর্ধ্বে। তাদের
একটা মার্শাল ল কোর্ট আছে, কিন্তু কে যাবে মার্শাল ল কোর্টে তাদের বিচার করার জন্য, সামরিক আদালতে বিচার করার জন্য? তো কাজে আমরা বাইরে যারা লোক, আমরা সবসময় নিজেদের মধ্যে একটা ব্যারিকেড তৈরি করে রেখেছি এবং ক্যান্টনমেন্টকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। এবং ক্যান্টনমেন্ট, এনি ক্যান্টনমেন্ট, সেটা নৌবাহিনীর হোক, বিমান বাহিনীর হোক, সেনাবাহিনীর হোক, আমরা তাদেরকে ভয় করেছি। এমনকি রাজারবাগ পুলিশ ফাঁড়িতে ঢুকতে গিয়ে আমরা 10 বার চিন্তা করেছি, তার ধারের কাছে আমরা সাধারণত এই ধরনের এলাকাগুলোতে ঢোকার চেষ্টা করিনি। তো এরকম যখন একটা অবস্থা চলছে, ঠিক সেই সময়টাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা, তারা সেই গুম কমিশন করা হলো এই শেখ হাসিনার পতনের পর, সেই কমিশনে গিয়ে স্বাক্ষর দিয়েছেন এবং তার প্রেক্ষিতে মামলা হয়েছে। যে মামলা এখন যুদ্ধ অপরাধের বিচারের জন্য তৈরি করা হয়েছিল শেখ হাসিনার জামানাতে, ঠিক সেই কোর্টেই এখন সেই জুলাই আগস্ট বিপ্লবে যারা সরকার বিরোধী, মানে যাকে বলা হয় দেশ বিরোধী তৎপরতা চালিয়েছে, খুন হত্যা চালিয়েছে, তাদের বিচার হচ্ছে। এবং একই সঙ্গে গুম কমিশনের এই রিপোর্ট অনুযায়ী, বা যারা এখানে গুম খুনের বিরুদ্ধে বা আয়নাগরের বিরুদ্ধে মামলা দিয়েছেন, ব্রিগেডিয়ার রামান আজমি সহ, তাদের বিচার হচ্ছে। এখানে স্পর্শকাতর যে বিষয় হলো যে প্রথমবারের মতো প্রায় 23 জন সাবেক এবং বর্তমান সামরিক কর্মকর্তা, এর মধ্যে ডিজিএফআই এর 4 জন সেই ডিজি রয়েছেন, সর্বোচ্চ পদ, তাদের বিরুদ্ধে বেসামরিক আদালতে মামলা করা হলো এই প্রথম। এবং সেই মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হলো। সারা বাংলাদেশ ভয়ে অস্থির যে এটা কি করা হলো, ইনু সরকার টিকবে কিনা, তারপর শেষে ইনু সরকার এটা করা ঠিক হচ্ছে না, সেনাবাহিনীর সংহতি নষ্ট হবে। এবং আমাদের সেনাবাহিনী সম্পর্কে যে ভয় এবং আতঙ্ক ছিল, সেই আতঙ্কের কারণে আমরা নানা রকম আশঙ্কা করছিলাম, আজ পড়ে যাবে, কাল পড়ে যাবে, আজ এলো, কাল এলো, আজ কু হলো, পরশুদিন কু হলো, মানে এই সকল কথা এখানে বলাও যাবে না। কিন্তু অবাক করার বিষয় হলো যে এখানে আইসিডি আদালতের যিনি চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল, তার যে দৃঢ়তা যে না, এখানে আসামিদেরকে এখানে আনতেই হবে এবং এখানে হাজিরা দিতে হবে এবং এখানে বিচার হবে। এর বাইরে আমরা নানা কথা বলে শুনেছি যে ক্যান্টনমেন্টের মধ্যে আলাদা বিচার হবে, বা এটা হবে না শেষ পর্যন্ত, বা এটা ইত্যাদি ইত্যাদি নানা কথা। কিন্তু আলটিমেটলি আজকে এই ভিডিও যখন করছি, আজকের সকালের খবর হলো এই আসামিদেরকে আনা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানোর জন্য কোর্ট থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এটা হলো প্রথম খবর। দ্বিতীয় খবর হলো যে এর ফলে কি হবে, এর ফলে কি হবে সেটা বলা খুবই স্পর্শকাতর। কিন্তু এখানে একটা বিষয় হলো, গত 1 বছরের ধরে সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। তো অতীতে সেনাবাহিনী সম্পর্কে মানুষের যে ভীতি ছিল, বা সেনাবাহিনী যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এইবার আসলে সেটা তারা পারছে না। এখন এটা কি তারা ইচ্ছে করে করছে না, নাকি পরিস্থিতির কারণে তারা পারছে না, সেটা কেবলমাত্র তারাই বলতে পারে। বাস্তব অবস্থা হলো যে এখন পুলিশ, সেনাবাহিনী এবং আনসার রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে এবং জনগণ এই 3টি বাহিনীর মধ্যে আলাদাভাবে সেনাবাহিনীকে ভয় পাবে, তাদেরকে সমীহ করবে, মর্যাদা করবে। এই পরিস্থিতি এখন বাংলাদেশে নাই। এটা হলো রিয়ালিটি। এর বাইরে যদি কেউ বলে, এটা তেল মারা কথাবার্তা হবে। দ্বিতীয়ত, যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বেসামরিক আদালতে মামলা করা যাবে না, বিচার হওয়া যাবে না, এই যে একটা মিথ ছিল, একটা কনভেনশন ছিল, একটা আইন ছিল, মানে এখানে 3টে জিনিস, অর্থাৎ একটা মিথ, একটা কনভেনশন এবং একটা আইন। এই সব জিনিসগুলো উল্টে এই আইসিটি অ্যাক্টের অধীনে যে নতুন আইন করা হলো, সেই আইনের বিধান মতে এখন সেনা সদস্যদের বিরুদ্ধে মামলা করা যাচ্ছে। আর এই আইসিটি কোর্টে মামলা হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তারা চাকরিচ্যুত হচ্ছে, এবং সেটা এই বর্তমান সরকার বাস্তবে করে দেখিয়েছে। ফলে যদি ক্ষমতার দিক থেকে বলেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানাভাবে সমালোচনা করছি, তার ব্যর্থতা নিয়ে নানা রকম কথা বলছি, কিন্তু বোঝার চেষ্টা করুন, আমরা তাকে যে আন্তর্জাতিক খেলোয়াড় বলি, একজন পাক্কা খেলোয়াড় বলি, তিনি কিন্তু ধীরে সুস্থে তার সকল খেলাগুলো অত্যন্ত সুকৌশলে তিনি 100% সেই খেলাগুলো খেলে দিয়েছেন। এখন আমাদের দেশে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, এটা তিনি এভাবেই চাচ্ছেন। অর্থনৈতিক আমাদের নিয়ে কারো অভিযোগ আছে, হতে পারে তিনি হয়তো এভাবে চাচ্ছেন। কিন্তু তিনি যে কাজগুলো হাসি মুখে কোনো রকম কথা না বলে, আহ শব্দ না করে,
তিনি ইতিমধ্যে যে কাজগুলো করেছেন এটা বাংলাদেশে কেউ পারেনি। জিয়াউর রহমান সাহেব পারেননি, এরশাদ পারেননি, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, তারা কেউ পারেননি। তত্ত্বাবধায়ক সরকার 111, মঈনুদ্দিন, ফখরুদ্দিন কেউ পারেননি। আপনি ধরুন আওয়ামী লীগের নেতাদেরকে যেভাবে তিনি গ্রেপ্তার করেছেন এবং আদালতে উঠানোর সময় যেভাবে তাদেরকে হাতকড়া পরিয়েছেন এবং উঠানোর সময় যেভাবে মব তৈরি করে তাদেরকে অপমান করা হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, ভয় সৃষ্টি করা হয়েছে, ডিম মারা হয়েছে, লাথি, গুতা, ফ্লাইং কিক মারা হয়েছে, এই ঘটনা বাংলাদেশে কেউ পেরেছে? মঈনুদ্দিন, ফখরুদ্দিন পেরেছে? কাজেই এটা তো তার একটা সফলতা। আওয়ামী লীগের লোকজন এখন হাতকড়া দেখলেই ভয় থরথর করে কাঁপে। এবং আওয়ামী লীগের কোনো লোক, কোনো সিনিয়র লোক, আপনি ওখান থেকে তারা আত্মতৃপ্তির জন্য অনেকে মিছিল করছেন, মিছিলের পিছনে টাকা খরচ করছেন, দেশের বাইরে থেকে বড় বড় কথা বলছেন, কিন্তু কাউকে যদি বলেন যে আপনি আসেন তো একটু আজকে একটু গুলশানের অমুক বাসায় ঘুমান, একটা অ্যাড্রেস দিয়ে আপনি একটু যাকে বলা হয় একটা 5 স্টার হোটেলে ঘুমান, কিংবা 5 মিনিটের জন্য একটু ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অফিসে দাঁড়ান, কোনো সিনিয়র নেতাকে আপনি খুঁজে পাবেন না। আওয়ামী লীগের মধ্যে এই ভয় ডক্টর মোহাম্মদ ইউনূস ঢুকিয়ে দিয়েছেন। দিস ইজ দ্য ফার্স্ট। সেকেন্ড থিং হলো, রাজনৈতিক নেতারা আমরা সেই 1950 সন থেকে দেখেছি যে তারা একত্রে বসতে পারে না, ঝগড়াঝাটি করে, তারপরে শেষে তারা একত্রে কোথাও যেতে পারে না। কিন্তু এই গত 14 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কয়বার ডেকেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলো হুড় হুড় করে তিনি সবাইকে পেয়েছেন এবং হুড় হুড় করে সবাই তার দরবারে ঢুকেছে। আবার ধরুন 50টি রাজনৈতিক দল ঢুকলো, তিনি হয়তো বলেছেন যে না, আমি একান্তে 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করব, বাকি সবাই হাসি মুখে সেখান থেকে চলে এসেছে এবং তার প্রতি সীমাহীন আনুগত্য দেখিয়েছেন। এই কাজটি অতীতে কোনো রাজনৈতিক দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারেননি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পেরেছেন। এবং তিনি যে কয়বারই ডাকছেন, তার যখন মনে হয়েছে না তিনি এখন বিএনপির সঙ্গে দেখা করবেন না, সঙ্গে সঙ্গে বিএনপিকে তিনি রিফিউজ করে দিয়েছেন 1 বার, 2 বার, 3 বার, 4 বার। কিন্তু 5ম বার যখন তিনি আবার ডেকেছেন, নিজের প্রয়োজনে ডেকেছেন, আসুন, বিএনপি কিন্তু সমস্ত অভিমান বলে সেখান থেকে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। ওখানে গিয়ে মানে যমুনাতে গিয়ে বহুবার বিএনপির নেতারা অপদস্থ হয়েছেন, তাদেরকে একটু দূরে গিয়ে সংবাদ সম্মেলন করতে বলা হয়েছে, সাংবাদিকদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তো তাদেরকে সব সময় গলায় মালা দিয়ে সেখানে যেতে হয়। তো যেখানে একজন সাংবাদিক নুরুল কবির, তিনি ক্রস লেগ করে পায়ের উপর পা তুলে প্রধান উপদেষ্টার সামনে বসেন, মাহফুজা নাম ডেইলি স্টারের, তিনি ইউনূস ভাই বলে তার সামনে বসেন। তো সেখানে বিএনপির লোকদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভদ্রতা শিখিয়েছেন, সবাই থেকে স্যার ডাকেন, সবাই তার সাথে দেখা করার জন্য সেই যে গলায় সিকিউরিটি পাস ঝুলিয়ে সেখানে যান এবং অনুষ্ঠান শেষে হাসি মুখে তার সঙ্গে করমর্দন করে চলে আসেন। এবং একইভাবে অন্যান্য ছোট বড় রাজনৈতিক দল ঠিক সেম কাজ করেন। এবং এখন এখান থেকে বের হয়ে দেখুন, এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর যারা শীর্ষ নেতৃবৃন্দ, যারা আগামীতে ইলেকশন করতে চান, এমপি হন, মন্ত্রী হতে চান, তারা কিন্তু কেউ একটা টু শব্দ উচ্চারণ করেননি। তারেক রহমান, খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের আমির সবাই। অথচ এই মানুষগুলো তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বেগম খালেদা জিয়াকে, শেখ হাসিনা বা তার যারা লোকজন আছে অকথ্য ভাষায় গালাগাল করেন। আবার বিএনপির যারা লোকজন রয়েছে তারা শেখ হাসিনাকে, তার লোকজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন যখন তারা ক্ষমতায় ছিল। তো সেই তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূস তার মান, মর্যাদা, সম্মান, গ্রহণযোগ্যতা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নামটা স্মরণ করার সঙ্গে সঙ্গে বিএনপি থেকে শুরু করে জামাত, অন্যান্য রাজনৈতিক দলের মেরুদণ্ডের মধ্যে চিনচিন করে ওঠে, তলপেটে চিনচিন করে ওঠে এবং মাথার মধ্যে এক ধরনের শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য তৈরি হয়ে যায়। তো এটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, এটাকে আমি বলবো একটা কিংবদন্তির সফলতা। আর সেই সফলতার ধারাবাহিকতার মধ্যে তিনি বলেছেন আমি চট্টগ্রাম বন্দর দিয়ে দেব। পু পা চু চা করছে সবাই, কিন্তু এটা নিয়ে কোনো একটু শব্দ নাই। অথচ এই বন্দর বিএনপির আমলে মেয়র মহিউদ্দিন এটাকে বন্ধ করে রেখেছে। আওয়ামী লীগ এই বন্দরকে কেন্দ্র করে কিনা করেছে। তো সেই যে বন্দর, কোনো একটু শব্দ নাই। আবার এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটলো ঢাকা মানে সেই বিমানবন্দর, এটি নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, কিন্তু কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করে এটা একটু শব্দ করতে পারছে না, করছে না। মনে হচ্ছে যে এই লোকটি নিরপরাধ, তার কোনো দায়ী নেই, এটা এমনি এমনি ঘটেছে।
তারপরে করিডোর নিয়ে, তারপরে রোহিঙ্গা নিয়ে, আমেরিকান ডিপ স্টেট নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, অযোগ্য উপদেষ্টাদের নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ইজ্জত এবং সম্মান নিয়ে প্রত্যেকটা মানুষ সচেতন এবং তারা সর্বোচ্চ যাকে বলা হয় শ্রদ্ধা এবং মেধা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের মাথার উপর করে রেখেছেন। এই সফলতার ধারাবাহিকতায় তিনি এই যে তার জমানাতে, তার শাসন আমলে বাংলাদেশের একটি বেঞ্চ, হাইকোর্টের একটি বেঞ্চ, সমপর্যায়ের উচ্চ আদালত, এই যে সেনাবাহিনীর যারা সার্ভিং কর্মকর্তা, এর মধ্যে মেজর জেনারেল থেকে শুরু করে কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল তারা রয়েছেন, এই কর্মকর্তাদেরকে একেবারে প্রিজন ভ্যানে করে সেখান থেকে তাদেরকে এনে এই কোর্টে যে হাজির করালেন, বিশ্বাস করেন পাক ভারত উপমহাদেশে এটা গত কোনো দিনই ঘটেনি। আর এটা এই যে বাংলাদেশে ঘটল, এটার দ্বিতীয় পর্ব কি, তৃতীয় পর্ব কি, এটা আপনি আমি কল্পনাও করতে পারছি না। এর কারণ হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি কথা বলেন কম, কাজ করেন বেশি, এবং তিনি যদি হাসি দেন, সে হাসির মধ্যে 10টি অর্থ লুকায়িত থাকে। এবং এখন পর্যন্ত গত 14 মাসে একবারও তিনি খিস্তি খেউর করেননি, শেখ হাসিনার মতো রাগ হননি, বাজে কথা বলেননি, কারো সমালোচনা করেননি। তিনি শুধু হেসেছেন, তিনি শুধু শুনেছেন, আর তার যা করার নীরবে তিনি করে ফেলেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।